সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সমজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাথ প্র্যাকটিস সেট 3 ফর WBP 2021। তো চলো দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, শুরু করার আগে আমি একটা কথা জানিয়ে রাখি যে আমরা আগের দিন প্র্যাকটিস সেট 2তে যে একটা অঙ্ক করেছিলাম, প্রথম যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাতে একটুখানি অ্যান্সারের প্রবলেম আছে। অ্যাকচুয়ালি প্রসেস সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু একটা সমস্যা হয়েছে, যেটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে দেখো বন্ধুরা, এখানে কি হয়েছিল যে 2:3 অনুপাতটা ছিল এবং পরে সেটা হয়েছে 3:4। তো ডিফারেন্স কত? অবশ্যই 1 ইউনিট। এইবার এই 1 ইউনিট মানেই কত? 8। ঠিক আছে, এইবার বলেছে সংখ্যা দুটি কি কি। এইবার আমি যোগ করার পরে যে সংখ্যাটা হয়েছে সেইটা আমি বের করে দিয়েছি, কিন্তু এখানে প্রথমের সংখ্যা দুটো চেয়েছে। তাহলে প্রথমের সংখ্যা দুটো বের করতে গেলে এই দুটো রেসপেক্টে বের করতে হবে। তাহলে এখানে 2 আছে মানে 2 ইউনিট সংখ্যাটা, এখানে 3 আছে মানে 3 ইউনিট, এবং পরবর্তীকালে সেটা 3:4 হয়ে যাচ্ছে, মানে 3 আছে মানে এটা 3 ইউনিট, 4 আছে মানে এটা 4 ইউনিট, আর 1 ইউনিটের মান 8। তাহলে প্রথমে সংখ্যা দুটি কি কি ছিল? তাহলে 2 ইউনিট, 2 ইউনিট সংখ্যা ছিল। 2 ইউনিটটা কত হয়ে যাবে? 2 × 8 কত? 16। আর কি 3 ইউনিট সমান সমান হয়ে যাবে 3 ইউনিট সমান 3 × 8 সমান সমান 24। তো সংখ্যা দুটো হবে 16 আর 24। ঠিক আছে, তো বন্ধুরা এটা তোমরা একটু কারেকশন করে নিও। এখানে মনোজ সরকার নামে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছে, তো থ্যাংক ইউ মনোজ ফর ইওর কমেন্ট। তো এখানে এটাই একটা ছিল যে অঙ্কটা অ্যাকচুয়ালি বাই মিস্টেক হয়েছে। পড়তে একটা প্রবলেমের পড়তে মানে অ্যাকচুয়ালি সংখ্যা দুটো চেয়েছে, আমি পরে যোগ করার পরে সংখ্যা দুটো বের করে দিয়েছিলাম। তো তোমরা যারা অঙ্কটা এখান থেকে করে নিয়েছো, এখান থেকে ঠিকঠাক সলিউশনটা করে নিও। দেখো বন্ধুরা, আমি তোমাদের এখানে ডিরেক্টলি রেকর্ড করে ভিডিওটা পাঠাচ্ছি। তো অঙ্কে কিছু একটু আধটু সিলি মিস্টেক হতে পারে। তো মনোজের মতো তোমরাও যদি এরকম কোনো সিলি মিস্টেক খুঁজে পাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই তোমরা কমেন্টে লিখবে যে কোথায় কোন জায়গাটা ভুল হয়েছে, বা কোনো সিলি মিস্টেক বা কোনো ক্যালকুলেশন মিস্টেক হলে তোমরা সেটা আমাকে অবশ্যই বলবে। ওকে, তো চলো যাওয়া যাক নেক্সট ভিডিওতে, নেক্সট অঙ্কে। তো চলো আমাদের ম্যাথ প্র্যাকটিস সেটের আজকে 3 প্রথম যে অঙ্কটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত কত? তো তোমরা জানো বন্ধুরা যে দুটো সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা। আমি যখন লসাগু গসাগু চ্যাপ্টার ফুল কোর্সে করাবো তখন তোমাদেরকে বন্ধুরা দেখাবো। তো এখানে কি বলছে যে দুটো সংখ্যার গুণফল সমান সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে আমাদের গসাগু আর লসাগুর অনুপাত চেয়েছে, তাহলে এখান থেকে লসাগুটাকে বের করে নিতে হবে। লসাগুটাকে আমি কি করে বের করতে পারি? লসাগুটাকে দেখো, তোমরা যেভাবে বের করতে পারবে সেটা হলো, দেখো দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে কত? 2160। তাহলে 2160/6 এটাই হয়ে গেল আমার কি? এটা হয়ে গেল আমার লসাগু। ওকে, তাহলে কি গসাগু অনুপাত লসাগু, তাহলে গসাগু কত? 6 অনুপাত লসাগু কত? 2160/6। তাহলে এটাকে প্রথমে 6 দিয়ে কেটে নেবো। 6 দিয়ে কাটলে কত হবে? দেখো 3 দিয়ে যাবে, 3 6 6 হবে 0, মানে কত? 6 অনুপাত 360। এটাকে 6 দিয়ে কাটলে 1, এটাকে 6 দিয়ে কাটলে 6 0, তাহলে কত আসছে? 1/60। ওকে, তাহলে প্রথমের অ্যান্সার হয়ে গেল 1/60। অপশন সি হলো রাইট অ্যান্সার। চলো যাওয়া যাক নেক্সট প্রবলেমে। বন্ধুরা, তোমরা প্রথমে অঙ্কটা নিজেরা করার চেষ্টা করবে এবং না পারলে তারপরেই কিন্তু সলিউশনটা দেখবে। ওকে, তার যদি পেরে যাও তারপরে তোমরা দেখবে যে তোমার মেথডস আর আমার মেথডস কোনটা, কিভাবে আমি করছি। ওকে, তো দেখো নেক্সট প্রবলেম প্রথমে অঙ্কটাকে পড়ো এবং নিজে করার চেষ্টা করো, তারপরে দেখো। চলো আমি করছি। দেখো এখানে কি বলছে যে 1+1/2, 1+1/3, 1+1/4 এগুলো গুণ আকারে আছে, ডট 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 1+1/8 ইকুয়াল টু কত হবে? তাহলে এটা কিছুই না, দেখো 1+1/2 করলে হবে কত? 3/2 ইন্টু 1+1/3 করলে কত হবে? 4/3 ইন্টু 1+1/4 করলে কত হবে? 5/4। নেক্সট হচ্ছে 1+1/5 করি, কত হবে? 5/6। এইভাবে ইন্টু 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 করতে করতে শেষে কত আসবে? 1+1/8 করলে কত হবে? 89/88।
তবে দেখো এই কোনাকুনি এই জিনিসগুলো কিন্তু কেটে যেতে থাকবে, 3 3 কেটে যাবে, 4 4 কেটে যাবে, 5 সরি এখানে 5টা, এখানে 5টা তলায় আসবে, 4টা উপরে আসবে। ওকে, না 4টা না, 6 উপরে আসবে, 5টা তলায় আসবে। তো এখানে 5 5 কেটে যাবে, কেননা তুমি দেখো 1 প্লাস 1/5 গুণ করলে কিন্তু 6/5ই হবে। ওকে, তাহলে 5 5 কেটে যাবে, আবার এখানে 6 আসবে, আর 1 প্লাস 1/7 গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 7/6। তো এইভাবে কাটতে থাকবে, শেষমেশ কিন্তু এই 88 এর আগেও মাথায় কিন্তু এখানে 88 থাকবে এবং এখানে 88 কেটে যাবে। ওকে, তাহলে সবগুলো কেটে যাচ্ছে, শুধু ওপরে বেঁচে থাকবে 89 আর নিচেই বেঁচে থাকবে 2। তাহলে আমাদের সমান সমান দিয়ে আমি কত করতে পারি, 89/2। 89/2 মানে কত, 44.5। তো 44.5 হলো আমার অ্যান্সার। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেমে একটি স্থানীয় মানের অঙ্ক দিচ্ছে, কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে অঙ্কটা। এখানে আমরা আগে স্থানীয় মান যত করেছি তত দশমিকের আগে ছিল, এখন কি হয়েছে, দশমিকের পরে দিয়েছে। তো সংখ্যাটা কি দিয়েছে আমি দেখে নেব, 0.0694 5। এখানের মধ্যে কি 9-এর স্থানীয় মান চেয়েছে। তো আগে আমরা কি করতাম, 9-এর পরে মানে যদি এটা দশমিকের আগে থাকতো, 9-এর পরে যতগুলো সংখ্যা আছে একের পিঠে ততগুলো শূন্য দিয়ে গুণ দিতে হতো। কিন্তু এখন দেখতে হবে যে 9-এর আগে কতগুলো সংখ্যা আছে এবং আহ, নয় 9-এর আগে কতগুলো সংখ্যা আছে দশমিকের আগে। ঠিক আছে, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা আছে 9-এর আগে, একটা দুটো। দশমিকের পরে 9-এর আগে কতগুলো সংখ্যা আছে সেটাকে আমাদেরকে দেখতে হবে যখন দশমিকের পরে কোনো একটা সংখ্যার স্থানীয় মান বের করতে বলবে। তাহলে দেখো 9-এর আগে দুটো সংখ্যা আছে আর দশমিকের পরে 9-এর আগে এখানে দুটো সংখ্যা আছে, তাই তো। তাহলে 9-কে কত দিয়ে গুণ দিতে হবে স্থানীয় মান বের করার জন্য, 9-কে গুণ দেব 1 একের পিঠে ততগুলো শূন্য হবে যতগুলো সংখ্যা দশমিকের পরে এবং 9-এর আগে থাকবে। তাহলে দশমিকের পরে এবং 9-এর আগে দুটো সংখ্যা আছে, তাহলে 1/একের পিঠে দুটো শূন্য দিয়ে এটিকে 9-কে গুণ দেব। ওকে, তাহলে এটা যদি গুণ দিই তাহলে কত আসছে, 9/100 হলো 9-এর স্থানীয় মান। তাহলে অপশন কোনটা, অপশন সি হলো রাইট অ্যান্সার। চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, অঙ্কটা প্রথমে তোমরা ভালো করে পড়ো এবং করার চেষ্টা করো। দেখো কি বলছে, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। তাহলে 2 অঙ্কের এমন একটা সংখ্যা আছে যে সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 8 এবং সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত। তাহলে এটা আমি অপশন চেক করব। প্রথম অপশনে আমি দেখব যে এখানে 35 আছে, যদি 35 থেকে থাকে তাহলে এটা যোগ করলেও 8 হচ্ছে, 62 যোগ করলেও দুটো সংখ্যার এই সংখ্যাগুলোর অঙ্ক দুটোই যোগ করলে 8 হচ্ছে, এবং 44 এই যে সংখ্যাটা আছে এর অঙ্কগুলো যোগ করলে 8 হচ্ছে, সবগুলোই 8 হচ্ছে। তো প্রথমটা সবগুলোই স্যাটিসফাই করছে। কিন্তু এইবার দেখব 35কে সংখ্যার দ্বারা উল্টালে কত হচ্ছে, 53 হচ্ছে। কিন্তু 35 থেকে 18 বাদ গেলে কি কখনো 53 আসা সম্ভব, সম্ভব না, তার মানে এটা অপশন ক্যান্সেল। নেক্সট 62কে উল্টালে কত হচ্ছে, 26। তাহলে 62কে থেকে 18 মানে 18 বাদ দিলে কি 26 আসা সম্ভব, কখনো না, ক্যান্সেল। 44 উল্টালে 44ই হচ্ছে, তাহলে বাদ দেওয়ার কোনো গল্পই থাকছে না, তো এটাও এলিমিনেট হয়ে গেল। নেক্সট 53 উল্টালে কত হচ্ছে, 35। এইবার 53 থেকে 18 বাদ দিলে দেখো 53 মাইনাস যদি আমি 18 করি তাহলে চলে আসবে আমার 35। ওকে, তার মানে 53 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেম প্রথমে নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি করিয়ে দিচ্ছি। তো চলো আমি দেখছি অঙ্কটা কি বলছে। সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর হলে সুরেশের বয়স কত। এই রকম যখন অঙ্ক দেবে তখন কিচ্ছু ধরবে না, নামের প্রথম অক্ষরটা ধরে নেবে। ঠিক আছে, দেখো সুরেশের বয়স এস আর কিরণের বয়স কি, ওকে, এস কে। ঠিক আছে, এইবার বলছে যে সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, তার মানে সুরেশের বয়স সমান সমান 2 ইন্টু কিরণের বয়স মানে
2k। ঠিক আছে, তাহলে সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। ওকে, এইবার বলছে যে তাদের বয়সের সমষ্টি 24 বছর। সুরেশের বয়স কত? তাহলে তাদের বয়সের সমষ্টি মানে কি এস প্লাস কে ইকুয়ালস টু কত? 24। ঠিক আছে, তাহলে এখানে কি এস এর মান কত? 22k, তার মানে 3k সমান সমান কত? 24। তাহলে কে সমান সমান কত হয়ে যাবে? 24/3। কত দিয়ে যাবে? 8। তাহলে কে এর মান কত চলে আসলো আমার? 8, মানে কিরণের বয়স। ঠিক আছে, কিরণের বয়স যদি এত এসে থাকে তাহলে সুরেশের বয়স কত হবে? অতএব সুরেশের বয়স হবে 2 ইন্টু কে, মানে 2 ইন্টু 8। 2 ইন্টু 8 কত? 16 ইয়ার্স। 16 ইয়ার্স হলো আমার কার বয়স? সুরেশের বয়স। অপশন এ হলো আমার রাইট অ্যান্সার। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, তোমরা করো, প্রথমে করার চেষ্টা করো। যদি এক্স ওয়াই এর 90% হয় তবে এক্স এর কত শতাংশ ওয়াই হবে? দেখো এটাকে শতাংশটা প্রথমত বুঝতে হবে তোমাকে। শতাংশ মানে হলো যে 100-র মধ্যে কত। ঠিক আছে, তার মানে এক্স ওয়াই এর 90%, এক্স ওয়াই এর 90% মানে কি? ওয়াই যদি 100 হয়ে থাকে তবে এক্স হবে 90। কি? ওয়াই যদি 100 হয়ে থাকে এক্স হবে 90, কেননা ওয়াই এর 90%। ওকে, তার মানে ওয়াই 100 হলে ওয়াই যদি সম্পূর্ণটা হয় তার মধ্যে এক্স হচ্ছে 90। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা বের করতে পারি, আর একটা কিভাবে বের করতে পারি সেটাও আমি দেখিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, এক্স ওয়াই এর 90%, তার মানে কি এক্স হলো 90 যখন ওয়াই কত? ওয়াই 100। এটা কি? এটা ওয়াই আর এটা এক্স। ঠিক আছে, তাহলে এক্স 90 ওয়াই 100। এইবার বলছে তবে এক্স এর কত শতাংশ ওয়াই হবে? মানে এক্স এর কত শতাংশ, মানে এক্স যখন 90 ওয়াই তখন 100। এইবার 100 মধ্যে কত হবে? তাই তো, শতাংশ মানে 100-র মধ্যে। তার মানে 100 মানে 90 যখন থাকছে তখন ওয়াই হচ্ছে 100, মানে 90, এক্স 90 হলে ওয়াই হবে 100, কিন্তু এক্স 100 হলে কত হবে সেটা এইভাবে ডিরেক্টলি আমরা গুণ দিয়ে দিতে পারি। ঠিক আছে, আমি ফুল কোর্সে এই জিনিসগুলোকে আরো ভালো করে খুবই ডিটেলসে বলবো। তাহলে এখানে 0 0 যদি কেটে যায় তাহলে আসবে আমার 1000 ডিভাইডেড বাই 9। 1000 ডিভাইডেড বাই যদি 9 করো, প্রথমে ভাগ দিলে আসবে 1, দেন 1, দেন 1, 9%। মানে 111 পূর্ণ 1/9%। তাহলে কোনটা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি। এটা মাইনাস নয় কিন্তু, এটা পূর্ণ, 111 পূর্ণ 101 পূর্ণ 1/9। ওকে, তো দেখো এখানে এটাকে আর একভাবে কিভাবে করা যায়। প্রথমে বলছে যে এক্স ওয়াই এর 90%, তার মানে এক্স কত? ওয়াই এর মানে গুণ 90% মানে 90/100, তাই তো। তার মানে এখান থেকে আমি লিখতে পারি, এখানে 0 0 যদি কেটে যায় তার মানে কত? 10x সমান সমান কত? 9y। ঠিক, এবার বলছে যে তবে এক্স এর কত শতাংশ ওয়াই হবে? তাহলে ওয়াই কত? ওয়াই সমান সমান 10x/9। ঠিক, তাহলে এখানে আমি কার উপর বের করব? যে তবে এক্স এর কত শতাংশ ওয়াই হবে, মানে আমাকে ওয়াই বের করতে হবে এক্স এর উপরে। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই এক্স এর কত গুণ? 10/9 গুণ। তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি যে এক্স যদি 9 হয় ওয়াই হবে 10। ঠিক আছে, এক্স যদি 9 হয় ওয়াই হবে 10, বা এখান থেকে তুমি যদি এটা না করে ডিরেক্টলি এখান থেকে অনুপাত বার করো তাহলেও এটা হবে। দেখো এক্স বাই ওয়াই যদি করি, এক্স বাই ওয়াই কত আসবে? এক্স বাই ওয়াই আসবে আমার ওয়াই এখানে আছে, তার মানে ওয়াই এর এটা উপরে যাবে 9 আর 10। তার মানে কি এক্স যদি 9 হয় ওয়াই হবে 10। তাহলে এখানে বলেছে যে আমার সেই সেম কনসেপ্ট চলে আসবে যে এক্স এর কত শতাংশ ওয়াই হবে, তার মানে ওয়াই 10 হলে মানে ওয়াই 10 হবে যখন এক্স 9, ওয়াই 100 হলে, মানে এক্স 100 হলে ওয়াই কত হবে, এই পার্সেন্টেজটাকে বের করতে হবে। সেটাও সেই সিমিলার হবে 111 পূর্ণ 1/9% হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই যে পার্সেন্টেজের যে অঙ্কগুলো আছে সেগুলো খুবই ডিটেলসে এবং খুবই
সিকোয়েন্স ওয়েতে আমি তোমাদেরকে ফুল কোর্সে আলোচনা করব, এবং সেখানে আমি অনেক কিছু আলাদা আলাদা কনসেপ্ট দেবো যেগুলো তোমরা আগে কোথাও পাওনি। সেরকম টাইপের কিছু কনসেপ্ট আছে আমার কাছে যেগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব অ্যারিথমেটিক চ্যাপ্টারগুলোতে। সেখানে তুমি পার্সেন্টেজে পাবে অনেক রকমের কনসেপ্ট পাবে, এবং লাভ ক্ষতিতে অনেক রকমের কনসেপ্ট। যে সমস্ত অঙ্কগুলো তোমাদের আগে অনেক করতে কঠিন লাগতো সেই সমস্ত অঙ্কগুলোকে আমি খুবই ইজি এবং সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে সেখানে বোঝাবো। তো আমার এখানে কনভেনিয়েন্ট ওয়ে এইটাই মনে হয় যে এক্স যদি 90 হয়, ওয়াই হচ্ছে 100। তো এই যে ফার্স্ট প্রসেসটাকে আমি করলাম, তোমরা এইটাকে ফলো করার চেষ্টা করবে। ঠিক আছে, এই সেকেন্ড প্রসেসটা করতে গেলে এটা টাইম কনজিউমিং, কিন্তু এই ফার্স্ট প্রসেসটা আমি সবসময় পার্সেন্টের ক্ষেত্রে 100 ধরে নিয়ে প্রেফার করি সেটা করতে করলে তোমরা অনেকটা ইজি ফিল করবে। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেমে কি বলছে, তোমরা ভালো করে অঙ্কটাকে প্রথমে পড়ো এবং নিজে করার চেষ্টা করো। একজন ব্যবসায়ী 420 টাকায় 70 কেজি আলু কিনলো এবং সব আলু 6.5 টাকা মানে 6.5 টাকায় প্রতি কেজি দরে বিক্রি করলো, তার শতকরা কত লাভ হবে? তাহলে কেনা দাম কত পড়ছে, ডিরেক্ট আমি সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বের করে নেব। কত হবে ক্রয় মূল্য? 420/70, শূন্য শূন্য কেটে গেল, তার মানে 6 টাকা পার কেজিতে তিনি কিনছেন, আর তিনি বিক্রি করছেন কত? 6.5 টাকায় তিনি বিক্রি করছেন। তার মানে তার লাভ হচ্ছে কত? 0.5 টাকা লাভ হচ্ছে। কত টাকার মধ্যে? লাভ কিন্তু সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে ক্রয় মূল্য 6 টাকার মধ্যে এত টাকা লাভ হচ্ছে, 100 টাকার মধ্যে কত লাভ হবে? 0.5কে যদি আমি ভাঙি তাহলে মানে কি 1/2/6 ইন্টু 100। তাহলে 1/2 তলায় যদি চলে আসে তার মানে 12 চলে আসবে, তার মানে ওপরে 100ই থেকে যাবে, তলায় কত আসবে? 12 আসবে। এটা যদি কাটি কত আসবে? প্রথমে 4 দিয়ে কাটলে 25, আর এটা 4 দিয়ে কাটলে 3, 25/3 মানে কত? 8/1/3। এটা পার্সেন্টেজ অবশ্যই, তার মানে 8/1/3% তিনি লাভ করবে, মানে 100তে 8.8/1/3 টাকা তিনি লাভ করবে। পার্সেন্ট মানে কিন্তু এটাই। ওকে, তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 8 নম্বরে কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে, এখানে একটি সারের কি অঙ্ক দিয়েছে। একটি মিশ্র সারে ইউরিয়া ও পটাশের অনুপাত 7:3, তাহলে ওই মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ শতকরা কত? মানে টোটাল মিশ্র সারে ইউরিয়ার পরিমাণ, একদম সহজ অঙ্ক। দেখো 7:3, 7:3 কি হচ্ছে? ইউরিয়ার পটাশের অনুপাত, তার মানে টোটাল কত হচ্ছে? টোটাল আমার 10 ইউনিট। 10 ইউনিটের মধ্যে কতটা ইউরিয়া? 7 ইউনিট ইউরিয়া আর 3 ইউনিট কি পটাশিয়াম, তার মানে টোটাল কি 7 ইউনিট। কি 7 ইউনিট আমার হচ্ছে ইউরিয়া, কত ইউনিটের মধ্যে? 10 ইউনিটের মধ্যে। আর 100-র মধ্যে কত হবে? ইন্টু 100, তার মানে কাটলে 0 0, তার মানে কত? 70%। 70% হলো আমার কি? 70% হচ্ছে আমার মিশ্র সারে ইউরিয়ার শতকরা পরিমাণ। তো 70% মানে অপশন ডি হলো আমার অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট প্রবলেম যাওয়া যাক। প্রবলেম নাম্বার 9। প্রবলেম নাম্বার 9টাকে ভালো করে লক্ষ্য করে, একটি অনুপাতের অঙ্ক দিয়েছে। এখানে বলেছে এ অনুপাত বি এত হলে বি অনুপাত সি এত হলে এ প্লাস বি বি প্লাস সি। দেখো এখানে কিন্তু কি করতে হবে, প্রথমে তোমাকে এ অনুপাত বি অনুপাত সিটাকে বের করে নিতে হবে, তাহলে এ বি সি এর রেসপেক্টিভলি তুমি ভ্যালুটাকে পেয়ে যাবে। এবং সেটা বের করার জন্য কি করতে হবে, আমি তোমাদেরকে আগে একবার অনুপাতে দেখিয়েছি। এ এ অনুপাত বি সমান সমান কত আছে? 2:3। তারপরে কি বি অনুপাত সি সমান সমান কত দেওয়া আছে? 4:5। তাহলে এ এর জন্য এই দুটো গুণ হয়ে যাবে, বি এর জন্য এটা থেকে এটা গুণ হবে, আর সি এর জন্য এটা গুণ হবে। তার মানে এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কত? 2 আর 4-এ কত? 8 অনুপাত 4 আর 3-এ কত? 12 অনুপাত 3 আর 5-এ 15। ওকে, তো এ বি সি কত বেরোলো? 4:12:15। এইবার কি বের করতে হবে? এবার এখানে তাহলে আছে, এটা তাহলে হবে। ওকে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এ প্লাস বি অনুপাত বি প্লাস সি। ঠিক আছে, এইবার এই জায়গাটায় যে এ বি সি এর অনুপাত বের করেছে, এই রেসপেক্টিভলি ভ্যালুগুলোকে তুমি ধরে নেবে। এ এর ভ্যালু 8, বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু 15। তাহলে এ প্লাস বি মানে কত? 8 প্লাস 12, 8 প্লাস 12 অনুপাত বি প্লাস সি কত? 12 প্লাস 15। তাহলে কত হবে অনুপাত? 20:27। 20:27 হবে আমার অ্যান্সার। অপশন সি হলো আমার রাইট অ্যান্সার। চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম ভালো করে দেখো, এখানে কি বলতে চাইছে।
যে আনন্দ এবং দীপক যথাক্রমে 22,500 টাকা এবং 35,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো বছর এবং শেষে কত লাভ হলো? 13,800 টাকার মোট লাভের মধ্যে দীপকের ভাগ হলো। তাহলে সিম্পল ব্যাপার, এখানে অংশীদারি কারবারের এটি অঙ্ক। এখানে যখন আমি ফুল কোর্সে করাবো আরো ডিটেলসে ভালো করে বোঝাবো। এখানে আনন্দ দীপকের টাকা দেওয়ার যে অনুপাতটা বের করে নিতে হবে। এখানে কোনো সময় দেয়নি, তার মানে এটা খুবই ইজি। ঠিক আছে, A/D বেরিয়ে যাবে কত হবে আমার? 22,500 অনুপাত কত হচ্ছে? 35,000। শূন্য শূন্য কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে। নেক্সট 25 দিয়ে কাটবে, 9 হবে। 25 দিয়ে কাটবে, কত হবে? 25 দিয়ে কেটে গেলে এটা আমার আসছে 14। তাহলে কত? 9/14। ঠিক আছে, এইবার বলছে একটি ব্যবসা শুরু করলো, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 13,800 টাকা মোট লাভের মধ্যে দীপকের ভাগ। তার মানে দীপকের ভাগ কত? দীপকের ভাগ হলো 14 টাকা। টোটাল কত টাকার মধ্যে? এই টোটাল এখানে 9 আর 14 মিলিয়ে কত হচ্ছে? 9, 14 কত যোগ করলে? 23। 23, তার মানে 23-র মধ্যে দীপকের ভাগ কত? 14। আর কতর মধ্যে কত হবে? 13,800-র মধ্যে কত হবে? তাহলে 23 দিয়ে ডিরেক্টলি কাটা যাবে। এটা কত দিয়ে হবে? 600। কেন 6 দিয়ে? কেননা দেখো 23-কে 6 দিয়ে গুণ দিলে 138 হয়। তো এখানে এটা কাটাকুটি যাচ্ছে। তাহলে 6/14 কত হচ্ছে? 6/14 ঠিক করে যোগ করো, গুণ করো। 6কে 60, 4 6 24। তার মানে কত? 84 আসছে। 00। এটা হলো আমাদের অ্যান্সার। অপশন সি হলো অ্যান্সার। এটা হচ্ছে দীপকের পার্ট। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট হলো প্রবলেম নাম্বার 11। প্রবলেম নাম্বার 11-এ কি বলছে ভালো করে একটুখানি পড়ে নাও। দেখো কি বলছে, 4 জন মাদুর প্রস্তুতকারক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, সেই হিসাবে 8 জন মাদুর প্রস্তুতকারক 8 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? প্রথমে তোমরা করার চেষ্টা করো, তারপরে আমি করিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে সময় কার্যের অঙ্ক। এবার এখানে কি একটা সূত্র আছে সময় কার্যে, সেটা আমি আগের দিনও বলেছি। MDH/W ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওকে, তাহলে MDH/W বাই ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে কি? যেখানে M হলো ম্যান ফোর্স, মানে লোকের ক্ষমতা। ওকে, লোক টোটাল লোক আর কি, লোক সংখ্যা। ডি হলো ডে, কত দিন। আর এইচ কি? এইচ হলো টোটাল আওয়ার, কত আওয়ার করে কাজ করছে। আর ডাব্লিউ হলো টোটাল ওয়ার্ক। তো এখান থেকে আমি এখানে বলেছিলাম, তার মানে কি করতে পারি? M1D1 H1 সমান সমান বাই W1 অবশ্যই, কেননা এটা। তো এটা সমান সমান কি হবে? এটা সমান সমান হবে M2D2 H2 বাই W2। ওকে, এবার M1 কত আসছে? M1 হচ্ছে 4 জন মাদুর প্রস্তুত করবে, মানে 4 ইন্টু D1 কি? মাদুর প্রস্তুত করবে 4 দিনে। কত দিন? 4 দিনে। কত আওয়ার করে কাজ করছে দেওয়া নেই, তার মানে আমি কিছুই নেব না ওটা। ওকে, 1 নিতে পারি বা কিছুই না নিলেই হবে। আর কতগুলো মাদুর প্রস্তুত করছে? 4টি মাদুর প্রস্তুত, টোটাল ওয়ার্ক তিনি 4 করছে, 4টি মাদুর। নেক্সট হচ্ছে 8 জন লোক কদিনে? 8 দিনে কত ঘন্টা কাজ করে? কোনো কিছুই নেই, তার জন্য আমি 1 ধরে নেব ওটাকে। ওকে, কতগুলো মাদুর প্রস্তুত করবে, মানে W2 আমাকে বের করতে হবে। তাহলে 4 কেটে গেল, এইখানে 4 আর এইখানে 8 ওপরে কেটে গেলে 2 ইন্টু 8 কত? 16। তার মানে কি? W2 সমান সমান 16। তার মানে 16 পিস মাদুর 8 জন লোক 8 দিনে তৈরি করবে। এখানে হয়তো অনেকে সেই সিকোয়েন্সে ফ্লোতে এসে 8টি মাদুর অ্যান্সার করে দেবে, কিন্তু সেটা ভুল অ্যান্সার হয়ে যাবে। তোমরা অবশ্যই এই MDH/W ইকুয়াল টু কনস্ট্যান্ট এইটা মাথায় রাখবে এবং M1D1 H1 করে এইভাবে সমস্ত ভ্যালু বসিয়ে অঙ্কটাকে করবে। এইটা হলো সব থেকে ইজিয়েস্ট ওয়ে। ওকে, চলো যাওয়া যাক নেক্সট প্রবলেমে। দেখো নেক্সট প্রবলেম কি বলছে। নেক্সট প্রবলেম বলছে যে স্রোতের অনুকূলে ও স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা ও 8 কিমি পার ঘন্টা হলে স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো প্রথমত হচ্ছে যে স্রোতের অনুকূলে নৌকার যে বেগ হয় সেটা কি হয়? স্রোতের বেগ প্লাস
নৌকার বেগ। তাহলে নৌকার বেগকে যদি আমি এন ধরি, স্রোতের বেগকে যদি আমি এস ধরি, তাহলে এন প্লাস এস হচ্ছে অনুকূলে বেগ কত, 12 কিমি/ঘন্টা। আর নৌকার বেগকে যদি এন ধরি, স্রোতের বেগকে এস ধরি, তাহলে এন মাইনাস এস মানে স্রোতের প্রতিকূলে বেগ, মানে কি স্রোতের বেগ বিয়োগ হবে কত, 8। তাহলে এন মাইনাস এস এটা আছে। এটা যদি আমি সহজ সমীকরণে যোগ করি, এস এস কেটে যাচ্ছে, তার মানে কি আসছে আমার 2n যুক্ত হচ্ছে এখানে 12 আর 8 যুক্ত হয়ে কত হচ্ছে আমার 20। তার মানে এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু আসছে আমার 10। এটাই কি 10 কিমি/আওয়ার, যেটা কিনা স্থির জলে নৌকার বেগ। এটা আমার এখান থেকে বেরিয়ে গেল। তাহলে সময় কত লাগবে, সময় কিছুই না, সময় লাগবে হচ্ছে তোমার কতটা যেতে হবে, 24 কিলোমিটার পথ যেতে হবে। কতটা বেগে যাবে, 10 কিমি/ঘন্টা বেগে যাবে, মানে 2.4 আওয়ার্স আমার টোটাল টাইম নেবে। তার মানে অপশন বি হলো আমার রাইট অ্যান্সার। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট 13 নম্বরের প্রবলেমে কি বলছে ভালো করে দেখো, যে এটা নল চৌবাচ্চার অঙ্ক। দুটি পাইপ এ ও বি যথাক্রমে 20 ঘন্টা ও 60 ঘন্টায় একটি চৌবাচ্চাকে পূর্ণ করতে পারে। ওকে, দেন কি বলছে, দুটি পাইপ একসঙ্গে খোলা হয় কিন্তু 5 ঘন্টা পর একে বন্ধ করে দেওয়া হলো, তারপর চৌবাচ্চাটি ভর্তি করতে কতক্ষণ সময় লাগবে। তাহলে দুটো নল আছে চৌবাচ্চায়, সেই দুটো একটা এ ভর্তি করতে পারে কত ঘন্টায়, 20 ঘন্টায়, আর বি ভরতে পারে কত ঘন্টায়, 60 ঘন্টায়। তো এদের লসাগুটা আমি বলেছিলাম টোটাল ক্যাপাসিটি চলে আসবে, এদের লসাগু হবে 60। তো 60 ইউনিট হয়ে গেল এদের চৌবাচ্চাটির টোটাল ক্যাপাসিটি। ওকে, এইবার হচ্ছে যে 20 ঘন্টায় এ ফিল করে আর 60 ঘন্টায় বি ফিল করে। তার মানে এ 1 ঘন্টায় কতটা ফিল করবে, 60/20 মানে 3 ইউনিট। আর বি 1 ঘন্টায় কতটা ফিল করবে, 1 ইউনিট। ওকে, এইবার কথা হচ্ছে যে তারা একসাথে খোলা থাকলে এ প্লাস বি 1 ঘন্টায় কতটা ফিল করবে, 3+1 মানে কত, 4 ইউনিট 1 ঘন্টায় ফিল করবে। ওকে, 4 ইউনিট যদি 1 ঘন্টায় ফিল করে, এবার 5 ঘন্টা প্রথমে চালানো হচ্ছে, তাহলে 5 আওয়ার্সে এ আর বি কতটা ফিল করবে, 5 আওয়ার্সে এ প্লাস বি ফিল করবে 5 × 4 মানে কত, 20 ইউনিট। 20 ইউনিট 5 আওয়ার্সে ফিল করছে। ওকে, তাহলে আর বাকি থাকছে কতটা, বাকি থাকছে 60 - 20 কত, 40 ইউনিট বাকি থাকছে। ঠিক আছে, 40 ইউনিট বাকি থাকছে। এবার 40 ইউনিটটা কে ভর্তি করছে, এ কে বন্ধ করে বি, তার মানে বি খোলা থাকছে। তাহলে 40 ইউনিট বি এর ভরতে কত সময় লাগবে, আরো 40 ইউনিট বাই কত ইউনিট করে ভর্তি করে 1 ঘন্টায়, 1 ইউনিট করে ভর্তি করে। তাহলে 40/1 কত হবে, 40 আওয়ার্স আরো টাইম লাগবে বি এর বাকি খালি চৌবাচ্চা, মানে বাকি ওই চৌবাচ্চাটিকে ভর্তি করার জন্য টোটাল আরো বি এর কতটা টাইম লাগবে, 40 আওয়ার্স। ওকে, দেখো এইখানে এই অঙ্কগুলোকে কিন্তু আমি খুবই ভেঙে ভেঙে করে বোঝাচ্ছি তোমাদেরকে। তোমরা কিন্তু খুব যখন প্র্যাকটিস করবে একসাথে, তখন কিন্তু এইগুলো তোমাদের খুব হ্যাবিচুয়েটে চলে আসবে এবং তোমরা এইভাবে করতে পারবে। এবং আমি আমার স্টুডেন্টদের কখনোই বলবো না যে তারা কোনো সূত্র মুখস্থ করুক। আমি কখনোই সূত্র মুখস্থ করার পক্ষে নই। আমি তোমাদেরকে আমি একদম কনভেনিয়েন্ট ওয়েতে আমি অঙ্কগুলোকে বোঝাবো এবং লজিক দিয়ে বোঝাবো প্রতিটা অঙ্ককে। তো আমি চাইবো তোমরা প্রতিটা অঙ্ক লজিক্যালি করো এবং বুঝে করো, অযথা সূত্র মুখস্থ করবে না। যে সূত্র মুখস্থ করার দরকার আছে সেটা আমি তোমাদেরকে বলে দেব। এবং ম্যাথ ফুল কোর্সটাকে তোমরা ঠিকঠাকভাবে ফলো করো। সেখানে ম্যাথ ফুল কোর্স করার পর তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না, এটা আমার দায়িত্ব। তোমরা ঠিকভাবে অঙ্কগুলো করবে, দেখবে এবং তোমাদের অঙ্ক শেখানোর দায়িত্ব আমার। ওকে, তো তোমরা কোথায় প্রবলেম হচ্ছে সমস্ত কিছু জানাবে। তো দেখো, দেখা 14 নম্বর প্রবলেমে চলে এসেছি। 14 নম্বর প্রবলেম আবার সময় কার্য থেকে দেওয়া আছে যে এ একটি কাজ 12 দিনে এবং বি 6 দিনে করতে পারে, তাহলে তাদের যুক্ত কর্মদক্ষতা শতকরা কত হবে। তাহলে যুক্ত কর্মদক্ষতা কত হবে, না কিছুই না, এ একটি কাজ কত 12 দিনে করতে পারে আর বি একটি কাজ কত দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। তাহলে তাদের লসাগু কত, 12, মানে টোটাল কাজ হয়ে গেল 12 ইউনিট। তাহলে এ একদিনে কতটা করতে পারে, 1 ইউনিট। বি একদিনে কতটা করতে পারে, 12/6 2 ইউনিট, তাই তো। তাহলে এ প্লাস বি একদিনে কতটা করতে পারে, 1 + 2 কত ইউনিট, 3 ইউনিট করতে পারে, 3 ইউনিট। ওকে, 3 ইউনিট করতে পারে। তাহলে এবার বলছে যে তাদের যুক্ত কর্মদক্ষতা, তার মানে তাদের একদিনে যুক্ত কর্মদক্ষতা হচ্ছে কত, 3 ইউনিট। টোটাল ওয়ার্ক কত, 12 ইউনিটের মধ্যে 3 ইউনিট একদিনে যুক্ত কর্মদক্ষতা, তাহলে 100-র মধ্যে কত হবে।
কেটে গেল 4 দিয়ে, 4 100 কাটবে 25 দিয়ে, তার মানে কত 25% হচ্ছে তাদের যুক্ত কর্মদক্ষতা। ওকে, বোঝা গেছে আশা করি। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম দেখো 17 নাম্বার। এই যে অঙ্কটা দেখতে 15 নাম্বার, এই যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আর কিছুই নয়, এটা একটা ভি বার্ডমাস রুল ফলো করছে, যেটাকে ইংরেজিতে ভি বার্ডমাস ভ্যানাকুলাম, বি ফর ব্র্যাকেট, ভি ফর ভ্যানাকুলাম বা বি ফর ব্র্যাকেট অ্যাকচুয়ালি ফলো করছে, সেটা ভি বার্ডমাস রুল। ওকে, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ যেটাকে বাংলায় এর বলে, ডি ফর ডিভিশন বা ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন বা গুণ, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। তো একটা কোনো সিম্পলিফিকেশনের কোনো ইয়েতে এইরকম যদি ডিরেক্টলি ভাগ যোগ গুণ ডিরেক্টলি এইভাবে দেওয়া থাকে, তো তোমরা কোনটা প্রথমে করবে কোনটা পরে করবে তার একটা সিকোয়েন্স হলো বদমাস। ওকে, তো তোমরা এইভাবে মনে রাখতে হবে, বদমাস, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। ওকে, তাহলে এইখানে দেখো, এখানে প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে কি বলছে, অঙ্কটাকে দেখো ভালো করে। আর এই যে এইখানে তলায় এই যে এই বড় করে যে বাইটা দেওয়া আছে না, এটা কিন্তু ওপরের একটা সিম্পলিফিকেশন এবং নিচের একটা সিম্পলিফিকেশন দুটোকে ভাগ করছে। ঠিক আছে, তো এই ভাগটা কিন্তু এই বদমাসের মধ্যে আসবে না। প্রথমে ওপরের টোটালটাকে সলভ করব, নিচের টোটালটাকে বদমাস রুলে সলভ করব, তারপরে কিন্তু এই এই যে ভাগ বা যে দাগটা দেওয়া আছে এই ডিভিশনটা তারপরে কিন্তু আমাদের পিকচারে আসবে। ওকে, তাহলে দেখো প্রথমের ওপরে সিম্পলিফিকেশনটাকে যদি করি, তাহলে ডিভিশন করব না এর আগে করব, দেখো অফ মানেই এর, কিন্তু ইংরেজিতে অফ, বাংলায় এর বলে, তার মানে এরটাকে আগে করবো, তার মানে কি আছে 1/2, ভাগটা ভাগের মতনই থাকবে, এরটাকে আগে করব, তার মানে 1/2 ইন্টু 1/2, এই গুণটাকে আগে করে নেবো। ওকে, আর নিচেই কি হবে দেখো, প্লাস আগে করব না এর আগে করব, অবশ্যই অ্যাডিশন পরে আছে, এর আগে আছে বা অফ আগে আছে, তাহলে কি হবে 1/2 প্লাস কত 1/2 ইন্টু 1/2। এটা সম্ভবত ডাব্লিউবিপিতে এসছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে, প্রিলিতে বা মেন্সে এসছে। তো যাই হোক, তো দেখো এখানে 1/2, এবার ভাগ, এবার 1/2 ইন্টু 1/2 করলে কত 1/4। নেক্সট কি, নেক্সট হচ্ছে 1/2 প্লাস 1/2, 1/2 কত 1/4। নেক্সট কি, এখানে যদি আমি ভাগ করি 1/2, এটা ইন্টু হয়ে যাবে কত 4 আসবে, এটা বড় দাগি থেকে যাবে বা বাই থেকে যাবে, তাহলে 1/2 আর 1/4 যোগ করলে কত হবে 4, লসাগু 2 দিয়ে আসলে কত আসবে, এটা 2 আসবে, প্লাস কত 1। ওকে, নেক্সট তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে 1/2 ইন্টু 4 কত 2 বাই কত 3/4। এটা কি হচ্ছে 2 ইন্টু 4/3, যেটা সমান সমান কত 8/3। তো অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। বি বডমাস রুলটা আমি যখন তোমাদের নাম্বার সিস্টেম যেটা করাচ্ছি, ওর যখন আরো অ্যাডভান্সে যাব, সিম্পলিফিকেশন করাবো, যেগুলো আমি অ্যারিথমেটিকটাকে শেষ করে নেওয়ার পর করাবো, তো সেখানে আমি তোমাদেরকে এই জিনিসগুলোকে আরো ডিটেলসে বলবো, এবং তার মধ্যে মধ্যে যে সমস্ত অঙ্ক আমাদের প্র্যাকটিস সেটা হতে থাকছে সেগুলো আমি জানাবো। ওকে, তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। দেখো 16 নম্বরের অঙ্ক কি বলছে, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে একটা কর্ণ দেওয়া আছে, কর্ণর সূত্র কি, দেখো আয়তক্ষেত্রের কর্ণ, তোমাদের কিন্তু এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। কর্ণের সূত্র কি, দেখো এই আয়তক্ষেত্র মানে কি দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়, ঠিক আছে, তাহলে এইটা প্রস্থ আর এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হলো একটা আয়তক্ষেত্র, তাহলে এটার অবশ্যই এটা একটা কর্ণ হবে। এইবার দেখো এই কর্ণ হয়ে গেল, তার মানে কি এই আয়তক্ষেত্রে প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, তার মানে এইটা একটা সমকোণ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এইটা শুধু সমকোণ, তার মানে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের অতিভুজের সূত্র কি, অতিভুজের সূত্র হলো অতিভুজের সূত্র হলো আন্ডার রুট লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে তুমি এইখানে আয়তক্ষেত্রটাকে যদি এইটা যদি কর্ণ হয়, তাহলে এইটা অ্যাকচুয়ালি তুমি কি ত্রিভুজের লম্ব ধরছো আর এটাকে ভূমি ধরছো, তার মানে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। অতিভুজ মানে কি এখানে কর্ণ, অতিভুজ মানে হলো এখানে আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক আছে, লম্ব মানে এখানে কি হচ্ছে আয়তক্ষেত্রের
প্রস্থটা বোঝাচ্ছে, আর ভূমি মানেই এখানে আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্যটা বোঝাচ্ছে। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের মেন ব্যাপার। তো তাহলে আমি যখন তোমাদের পরিমিতি করাবো তখন তোমাদেরকে দেখাবো এইসব সূত্র কিন্তু তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তোমাদের মাথায় যদি একটুখানি ঠিকঠাক লজিকটা ঢুকে যায় তাহলে এই সমস্ত সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই। তাহলে কর্ণ সমান সমান কত, প্রস্থ স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার আন্ডার রুট অবশ্যই। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, তা আয়তক্ষেত্রে একটি বাহুর দ্বিগুণ। তার মানে একটি বাহুর দ্বিগুণ অবশ্যই, তার মানে একটি বাহু ওই কর্ণর অর্ধেক হবে। তার মানে আয়তক্ষেত্রটির একটি বাহু কত হবে না 10/2 কত হবে 5 সেমি। ঠিক আছে, এখন কর্ণ সমান সমান কি আছে, কর্ণ হচ্ছে 10 সেমি, তাহলে কর্ণ সমান সমান একটা বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, 5 স্কোয়ার প্লাস কি হবে, অবশ্যই দৈর্ঘ্য বা প্রস্থ। এবার এটা একটা বাহু 5 বলেছে, অপরটা কি দৈর্ঘ্য বা প্রস্থ হবে আমি ঠিক জানি না, তো যাই হোক সেইটাকে আমি ধরে নিলাম এ স্কোয়ার। তাহলে এটা যদি হয় তাহলে তুমি যদি দুদিকে বর্গ করো, দুদিকে বর্গ করলে কত হবে, 10 স্কোয়ার কত, 10 স্কোয়ার হচ্ছে 100 সমান সমান এটা স্কোয়ার তুলে দিলে কত 25 প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান সমান কত আসবে, 100 মাইনাস 25 কত 75। তাহলে 75 মানেই কিন্তু হচ্ছে 5 ইন্টু সরি 3 3 ইন্টু 25। তার মানে 25-এর আন্ডার রুট কত, 5 ইন্টু 5 25। তার মানে এ সমান সমান হয়ে যাবে 5√3। ওকে, তার মানে 5√3। তাহলে এটা বড়, তার মানে এটা অবশ্যই দৈর্ঘ্য, আর এই 5 যেটা বেরিয়েছে এটা অবশ্যই প্রস্থ। এখন বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 5√3 আর প্রস্থ কত 5, তাহলে কত হবে 25√3 সেমি স্কোয়ার, সেমি ইন্টু সেমি, তার জন্য এটা সেমি স্কোয়ার। ঠিক আছে, ওকে, তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেমে কি বলছে, ভালো করে পড়ো, অঙ্কটাকে নিজে করার চেষ্টা করো। দেখো একটি আয়তাকার ঘরকে দুটি সমান বর্গাকার ভাগে বিভক্ত করা হলো, যার প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য 7 মিটার। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত বর্গ মিটার। দেখো একটি আয়তাকার ঘর আছে, একটি আয়তাকার ঘর আছে, যে ঘরটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, দিয়ে তারপরে দুটো বর্গাকার ভাগে, দুটি সমান, তার মানে এই মধ্যে দিয়ে ভাগ করা হয়ে যাচ্ছে, দিয়ে দুটো বর্গাকার ঘরে পরিণত হচ্ছে। দিয়ে এই বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার, তার মানে প্রস্থ, আয়তকার যদি ঘরটাকে কনসিডার করো তাহলে আয়তকার ঘরটারও প্রস্থ 7 সেন্টিমিটার, তাহলে এটাও 7 সেন্টিমিটার হবে দুটোরই। তার মানে আয়তকার ঘরটির দৈর্ঘ্য যদি কনসিডার করো তাহলে দৈর্ঘ্য কত হবে 7 প্লাস 7 কত 14, 14 মিটার, সেন্টিমিটার না মিটার এখানে। ঠিক আছে, এগুলো মিটার হবে, এগুলো মিটার হবে। ওকে, কোশ্চেনে মিটার দেওয়া আছে, তাহলে 14 মিটার। আর প্রস্থ কত, প্রস্থ আমি ডিরেক্টলি বুঝতে পারছি 7 মিটার। ওকে, তাহলে আয়তকার ঘরের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 14 ইন্টু 7 হয়ে যাবে আমার অ্যান্সার। 14 ইন্টু 7 করলে কত আসবে আমার, অবশ্যই 98। এই গুণগুলো করার সময় না তোমরা সবসময় ব্যাকওয়ার্ড থেকে গুণগুলো করলে দেখবে অনেক সময় সুবিধা পাবে। অ্যাকচুয়ালি ইন জেনারেলি দেখবে 3 থেকে 5 পর্যন্ত গুণগুলো আমাদের সবার মনে থাকে। ঠিক আছে, 6 থেকে হয়তো আমরা একটু ভুলতে শুরু করি। দেখো 14 ইন্টু 7, তার মানে 14 ইন্টু 10 করলে 140 হয়, তাহলে মানে 3 ঘর বাদ যাচ্ছে, 3টে গুণ বাদ যাচ্ছে, তাই তো। তাই 3 14 42 জানি, তাহলে 140 থেকে 42 মানে 42 বাদ দিলেই আমার 7 গুণ বেরিয়ে যাবে। 14 7 গুণ কত 98। তার মানে এই 98 বর্গ মিটার হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে দেখো, 1600 টাকা 2 বছর 4 মাসে 252 টাকা সরল সুদ প্রদান করে, বার্ষিক সুদের হার কত। আমি এর আগের দিন তোমাদেরকে সরল সুদের একটা অঙ্ক নর্মাল একটা ইয়েতে করে দেখিয়েছি। আর তাছাড়া সরল সুদের যেটা সূত্র সেটা হচ্ছে এসআই। এসআই সমান সমান হয় পি আর টি বাই 100। ওকে, যেখানে আর হলো সুদের হার, টি হলো সময়, পি হলো টোটাল অ্যামাউন্ট যেটা সুদে তুমি খাটাচ্ছ। ওকে, আর এসআই হলো সুদ। তাহলে এখানে আমাকে কি দেওয়া আছে, এসআই দেওয়া আছে কত 252 টাকা, পি কত 1600 টাকা, আর কত বের করতে হবে, পি কত 2 বছর
2 বছর 4 মাস, তাহলে 2 বছর 4 মাস কি 2 বছর মানে 2 ইয়ার প্লাস 4 মাস কি 4/12 ইয়ার, তার মানে এটা মানে 2 × 1 = 3 ইয়ার্স। আর 2 × 1 = 3 মানেই কত 8, সরি 8 হবে না, এখানে হবে 7/3, 6 7 মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করছি 7/3। ওকে, তাহলে এটা কত চলে আসছে টি সময় 7/3 বাই কত 100, প্রথমে 0 0 0 0 কেটে গেল। ওকে, নেক্সট আমার লাইনে আমি লিখবো 16 × 7/3 ইন্টু r ইকুয়াল টু 252। ওকে, দেন r ইকুয়াল টু কত আসবে, r ইকুয়াল টু আসবে 252 ইন্টু 3 বাই কত 16 ইন্টু 7। তাহলে এটাকে 16 দিয়ে ডিরেক্টলি কি যাচ্ছে, 16 দিয়ে যাচ্ছে, তারপরে 9 2 আসছে, মানে 92 আসছে। তো প্রথমে তোমরা ছোট দিয়ে দেখো 8 দিয়ে যাচ্ছে কিনা, 8 দিয়ে এটা যাবে না, প্রথমে 4 দিয়ে দেখো, 4 দিয়ে যাবে আই থিঙ্ক, 4 দিয়ে 6 1 2 কত 3, 4 দিয়ে কত 4 আসবে। ওকে, নেক্সট কি আর যাচ্ছে, এটা যাবে 7 দিয়ে 63 যাবে 9, তার মানে কত আসছে এদিকে 7 কেটে গেল, তার মানে 2 7 27/4, এটা কত হবে 6.3/4%। এই সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তোমরা এটাকে এইভাবে করতে পারো এবং তোমরা সূত্র মুখস্থ না রেখেও এই অঙ্কটাকে করতে পারো। সেটাকে আমি এখানে জায়গা কম আছে তবু আমি দেখানোর চেষ্টা করছি। দেখো সেটাকে তুমি করতে পারো কিভাবে, সেটাকে 1600 টাকা 2 বছর 4 মাসে, তার মানে 2 বছর 4 মাসে কত সুদ হচ্ছে 252 টাকা, তার মানে সুদের হার তুমি টোটাল 2 বছর 4 মাসেই বের করে ফেলো। 252 টাকা সুদ হচ্ছে কত টাকার উপরে 1600 টাকার উপরে, তাহলে 100 টাকার উপরে কত হবে ইন্টু 100, 100 0 0 0 0 কেটে গেল, এটাকে 4 দিয়ে যদি তুমি কাটো কত আসছে, 4 দিয়ে কাটলে 63, তাই তো 63, আর এখানে আসবে 4, তার মানে 63/4 কি 63/4 তোমার হচ্ছে টোটাল ওভারঅল সুদের হার। ঠিক আছে, এইবার 2 বছর 4 মাস তোমার সময়, এবার 2 বছর 4 মাস মানে এত ইয়ার্স বের করে দিও, তাহলে এক বছরে এক ইয়ারে সুদ কত হবে, এক ইয়ারে সুদ হয়ে যাবে এইটা, মানে 63/4 বাই 7/3, এটাকে যদি করো 63/4 ইন্টু 3/7। ওকে, এগেন এইটা 9, এগেন এইটা কি আসবে 6 পূর্ণ কত 3/4%। তো তোমরা এই PRT/100 দিয়ে করতেও পারো বা এই মেথডসটা দিয়েও তোমরা করতে পারো। এটা মেথডসটা দিয়ে কিনা ওভারঅল প্রথমে সুদটাকে বের করে নিলাম, তারপরে সেটাকে টোটাল ওভারঅল বছর দিয়ে ভাগ দিয়ে দিলে এক বছরের সুদের হার তোমার বেরিয়ে যাচ্ছে। ওকে, আর এটা PRT/100 ডিরেক্টলি সূত্র ফেলে তুমি এটাকে করতে পারো। ওকে, তো তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটা করতে পারো। তো আমি জেনারেলি এই PRT/100 দিয়ে আমি এই অঙ্কগুলোকে করি না, আমি জেনারেলি এই ফর্মুলাটাকে পরে যেটা করালাম সেটাকেই আমি প্রেফার করি, আমি নিজে প্রেফার করি। ওকে ওকে, দেখো নেক্সট প্রবলেমটা দেখো ভালো করে। নেক্সট প্রবলেম 19 নম্বরে কি বলছে, 90 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সময়ে 230 মিটার দীর্ঘ একটি রেলওয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করবে। দেখো তোমাদের আমি আগের দিনে একটা কথা বলেছি যে যখন একটা ট্রেন একটা মানে প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে সে কতটা দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ কতটা দূরত্ব অতিক্রম করবে প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য, নিজের দৈর্ঘ্য কত 150 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 230, এত মিটার সে টোটাল অতিক্রম করবে। কত মিটার সেটা 380 মিটার টোটাল অতিক্রম করবে। এইবার তার গতিবেগ কত, ট্রেনের স্পিড কত, ট্রেনের স্পিড হচ্ছে 90 কিমি/আওয়ার, এটাকে আমায় কি করতে হবে মিটার/সেকেন্ড করতে হবে, তাহলে 90 ইন্টু 5/18 দিয়ে গুণ করবো মিটার/সেকেন্ডে করতে হলে, আর মিটার/সেকেন্ডে থাকলে কিমি/ঘন্টায় করতে হলে কত দিয়ে গুণ দেবো 18/5 দিয়ে, তো এখানে 5/18 দিয়ে গুণ দেবো যেহেতু আমি মিটার/সেকেন্ডে করবো, 5 চলে আসছে, কত আসবে 25 মিটার/সেকেন্ড। ওকে,
তাহলে নেক্সট কি, আমার টোটাল টাইম কত লাগছে, তাহলে টাইম লাগবে টোটাল যেতে হবে 380 মিটার, আর গতিবেগ কত 25 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা যদি কাটাকুটি করি, প্রথমে 5 দিয়ে যদি দিই, 5 দিয়ে হবে 7, 3 শূন্য মানে 6, 5 দিয়ে গেলে 5, তার মানে 76/5, 76/5, যেটা কিনা হবে প্রথমে 7 দিয়ে গেলে 1, তারপরে 2 5 2 6 থাকে মানে 5 হবে, 5 হবে, তারপরে কত আসবে ওটা 1 থাকবে, তার মানে 1-এ দশমিক নিয়ে যদি শূন্য নিই তাহলে 2, তার মানে 15.2 সেকেন্ড হয়ে গেল আমার এখান থেকে অ্যান্সার। তো এটা হলো 19 নম্বরের অঙ্ক। চলো যাওয়া যাক নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কি বলছে এখানে, একটু ভালো করে পড়বে তোমরা অঙ্কটাকে এবং নিজে করার চেষ্টা করবে। একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। খুব ভালো কথা। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে আমি দেখো আগে একটা তোমাদের আগের দিনও দেখিয়েছি, এই যে বর্গক্ষেত্র যদি হয়, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অবশ্যই বাহু স্কোয়ার √ বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার, তার মানে কর্ণের দৈর্ঘ্য কত 12√2। এটার থেকে যদি আমি বর্গক্ষেত্রে একটা বাহু এ ধরি তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, নেক্সট কি এখান থেকে 12√2। ওকে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে এখানে √2 ইন্টু এ হয়ে যাবে, √2 কেটে গেলে এ ইকুয়াল টু 12 কত 12 সেন্টিমিটার। ওকে, এবার 12 সেন্টিমিটার যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হয়ে যাবে, পরিসীমা হয়ে যাবে কত? পরিসীমা হয়ে যাবে আমার 12 ইন্টু 4 মানে 48 সেন্টিমিটার হয়ে যাবে আমার পরিসীমা। তাহলে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে? ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজেরও যদি 48 হয়, প্রতিটা বাহু সমান হবে, সাপোজ এক্স ধরো, এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, তাহলে এক্স সমান সমান কত বেরোবে? পরিসীমা বাই 3 মানে 48/3, যেটা কিনা কত আসবে 16 সেন্টিমিটার। ওকে, নেক্সট আমায় কি বলছে? ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু এখানে এক্স, এক্স স্কোয়ার, তার মানে কি আসবে √3/4 ইন্টু বাহু কত? বাহু হলো 16 ইন্টু 16, তাহলে 4 দিয়ে 16কে কাটলে কত? 4, 4 16 কত? 4 16 64 √3, এটা কি সেমি স্কোয়ার মানে বা সেমি স্কোয়ার বা বর্গ সেমি, তার মানে অপশন ডি হলো আমার রাইট আনসার। তো এই ছিল তোমাদের ম্যাথস প্র্যাকটিসের 3। আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে এবং আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো তোমাদের ডাব্লিউবিপি প্রিলির জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা এইভাবে প্র্যাকটিস সেটগুলো করতে থাকো এবং আমি চেষ্টা করব তোমাদের জন্য প্রতি সপ্তাহে 3টা করে প্র্যাকটিস সেট নিয়ে আসার। বিভিন্ন সময় ইন্টারনেটের প্রবলেমের জন্য আমি ভিডিওগুলোকে আপলোড দিতে পারি না, তো পড়তে থাকো। সো থ্যাংক ইউ। তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং পাশে থাকা বেল আইকনটি টেপোনি, তারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, যাতে আমার প্রতিটা ভিডিও যাওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবে আর ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তাদের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়। এবং ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে এবং ভিডিওটিতে কোনো আমার কোনো অঙ্কে কোনো জায়গায় কোনো সিলি মিস্টেক আছে কিনা সেটা অবশ্যই জানাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আর এইটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9547483647। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার যারা আমার সাথে আমার আমার স্পেশাল গ্রুপ আছে ডাব্লিউবিপির জন্য, কনস্টেবলের জন্য, তো সেই গ্রুপে আমি তোমাদেরকে অ্যাড করে নেব এবং সেখানে তুমি র্যান্ডামলি ডাউট তুমি ওখানে দিতে পারো। সেখানে আদার্স আরও স্টুডেন্টরা আছে যেখানে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার হবে এবং সেখান থেকে তুমি একটা পুরো ম্যাথমেটিক্স পুরো গাইডেন্সে যেভাবে প্রিপারেশন করা হয় তুমি সেইভাবে তুমি প্রিপারেশন কন্টিনিউ করতে পারো। তো হোয়াটসঅ্যাপে তুমি হাই লিখে তোমার নাম লিখে পাঠাবে, আমি তোমাকে সেই গ্রুপে অ্যাড করে নেব। ওকে, সো থ্যাংক ইউ, ভালো থাকো, পড়তে থাকো। তো এখন বাই, দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ঠিকঠাকভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ।